বিসমিল্লাহির রহমানির রহিম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। মাননীয় সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে তিনটা বিষয়ের উপরে আলোচনার সাবজেক্ট নির্ধারণ করা হয়েছে। প্রথম সেটা হচ্ছে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, যেটা বাংলাদেশের জন্য নতুনভাবে ইন্ট্রোডিউস করার প্রস্তাব হচ্ছে। তবে পৃথিবীতে এটা নতুন নয়, বহু দেশে এই দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট আছে চেক অ্যান্ড ব্যালেন্স করার জন্য। আজকে আলোচনায় কিছু সংখ্যক দল ছাড়া সকলেই আমরা একমত হয়েছি যে দ্বিকক্ষ পার্লামেন্ট আমরা চাই। মূলত দ্বিকক্ষ পার্লামেন্ট চাই না এরকম বোধহয় একটি বা দুটি দল বলেছেন, আর সকলেই দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের পক্ষে। কিছুটা ডিফারেন্স হচ্ছে এটা ফরমেশন বিষয়, কিভাবে এটা ফর্ম হবে এবং এটার ফাংশন কি হবে সে নিয়ে। এটা কমিশনের প্রস্তাব হচ্ছে পিআর পদ্ধতি, পিআর বাই ভোটার্স, ভোটারদের পিআর সিস্টেমে এটা হবে, এটা কমিশনের প্রস্তাব। এবং 2/3 মেজরিটি বা তার চেয়ে আর একটু বেশি সংখ্যক প্রতিনিধিরা দলের পিআর সিস্টেমের ব্যাপারে আমরা একমত হয়েছি। বিএনপি এবং তার সাথে আরো কিছু দল, যেটা লেস দেন 1/3 যেটা আমি বলেছি। এবং আমাদের এই সংখ্যাটা কমিশনের যিনি এখন ভাইস প্রেসিডেন্ট এবং মিটিং এর সভাপতি, তার দেওয়া তথ্য অনুসারে। তো এটা আমরা মোর দেন 2/3 পক্ষে আসছি। আর ফাংশনিং এর ব্যাপারে 2-3টা প্রস্তাব আসছে। একটা হচ্ছে সংবিধান পরিবর্তনে তাদের একটা ভূমিকা থাকবে। কেউ বলছে সিম্পল মেজরিটির মাধ্যমে, কেউ বলছে 2/3 মেজরিটি সেখানেও পাশ করতে হবে। আর 2 নম্বর হচ্ছে সেখানে কেউ কেউ প্রস্তাব করেছেন অর্থ বিলটাও সেখানে যেতে হবে। তবে অর্থ বিলের বিষয়ে তাদের একমত বা দ্বিমত হওয়ার বিষয়টি থাকবে না। তারা অবজারভেশন দিতে পারবে, সাজেশন দিতে পারবে। সেটা লোয়ার হাউস ইচ্ছে করলে অ্যাকসেপ্ট করবে, ইচ্ছে করলে অ্যাকসেপ্ট করতে নাও পারে। এবং লোয়ার হাউসে বিলটা পাস হবে, কিন্তু ফর কনসিডারেশন, ইনফরমেশন অ্যান্ড অ্যাডভাইস এটা উপরে পাঠানোর প্রয়োজনীয়তা অনেকে বলেছেন। এই ক্ষেত্রে কেউ কেউটাও বলেছেন যে আইন প্রণয়নের ক্ষেত্রেও আপার হাউসের একটা ভূমিকা থাকতে হবে। এরকম একটি পর্যায়ে এটা কনক্লুড করা হয়েছে এইভাবে যে কমিশন সব শুনেছে, বক্তব্য রেখেছে এবং কমিশন বলেছেন আমরা এটা শুনে কমিশনেই একটা সিদ্ধান্ত এখানে চূড়ান্ত করবেন। এবং সেটা আমরা আশা করি রোববারেই কমিশন একটা ফাইনাল সিদ্ধান্ত আকারে পেশ করবেন। এটার আলোচনা আকারে পেশ হবে না, কনসিডারিং দি ওপিনিয়ন, নাম্বার অফ দি ওপিনিয়ন্স। সো এটা বলা যায় এক ধরনের কনক্লুশন হয়েছে এভাবে যে মোর দেন 2/3 ইন ফেভার অফ পিআর সিস্টেম। এবং আমরা আশা করছি এটা রোববার আমরা একটা ফাইনাল ডিসিশন পাবো ফ্রম দি কমিশন। 2 নম্বর সেটা হচ্ছে আমরা আলোচনা করেছি সংবিধান সংশোধনী বিষয়টি আজকে আলোচনা হচ্ছে। প্রত্যেকটা সাবজেক্টে আজকে গুরুত্বপূর্ণ। সংবিধান সংশোধনের ব্যাপারে আমাদের যে এক্সিস্টিং কনস্টিটিউশন আছে সেটা হচ্ছে 2/3 মেজরিটি হইতে হবে কমপক্ষে সংবিধান সংশোধনের জন্য। আগে গণভোটের কথা ছিল, মাঝখানে গণভোটের ইস্যুটা আওয়ামী লীগ এসে নাকচ করে দিয়েছে। তো এই জন্য প্রস্তাব হচ্ছে ফ্রম দি কমিশন যে লোয়ার হাউসে মিনিমাম 2/3 মাধ্যমে পাশ হবে, প্লাস জরুরি কতিপয় মৌলিক বিষয়ে আবার গণভোট করতে হবে। এই পোর্শনের সাথে আমরা পরিপূর্ণভাবে একমত। এখন আসছে আপার হাউস, যেটা এক্সিস্ট এখনো করছে না, করবে। যদি আপার হাউস এখানে ডিসিশন হয়ে যায় তাহলে আমরা বলেছি এখানেও 2/3 সমর্থনটি এখানে হলে ভালো হয়। এবং তারপরে আবার মৌলিক বিষয়ে, সব বিষয় না,
যেমন আজকে বলেছে দাড়ি কমা সেমিকোলন চেঞ্জ করতে হলে গণভোট লাগবে না, কিন্তু যদি মৌলিক বিষয় হয় তাহলে আবার গণভোটে যেতে হবে। এখানে মূল প্রিন্সিপালটা হচ্ছে সংবিধান সংশোধনটাকে একটু কঠিন করে দেওয়া। আমরা আগে দেখেছি যে কোন দল সংবিধান সংশোধনটাকেও একটু ইচ্ছামতো তারা করতে পারছে। যে প্রশ্নটা আসছিল তাহলে সরকারি দল তো এটা করতে পারবে না, আমরা এটা চাই না করতে দিতে। একটি মাত্র দল সংবিধান সংশোধন করে ফেলবে, এটা আমরা চাই না। আমরা যেটা চাই, যারাই ক্ষমতা আসে মেজরিটি দল প্লাস অন্যান্য যে দলগুলো আছে, রাষ্ট্রের প্রয়োজনীয় তো সকলেই এখানে একমত হবে। সুতরাং রাষ্ট্রের প্রয়োজনের সংবিধান সংশোধন হোক, এটা হচ্ছে আমাদের মূল প্রিন্সিপাল, নট ফর ওয়ান পার্টি, ফর পার্টি ইন দ্য পাওয়ার, এবং সেটা অনেক সময় পার্টি ইন্টারেস্টে যাতে না হয়। সেই জন্য থিম অ্যান্ড প্রিন্সিপাল আইডিয়া হচ্ছে কনস্টিটিউশন চেঞ্জ করাটা একটু ডিফিকাল্ট করা, যাতে রাষ্ট্রের প্রয়োজনে এটা হয় এবং সকলে সেখানে ঐক্যমত্য পোষণ করে। সুতরাং আমাদের স্ট্যান্ডিংটা আমি আবার রিপিট করে দিচ্ছি। ফার্স্ট অফ অল, লোয়ার হাউসে 2/3 অব দি পার্লামেন্টের মেম্বার, এটা অলরেডি কনস্টিটিউশন আছে। কনস্টিটিউশন থেকে গণভোটটাকে মাইনাস করেছিল, এটা আবার ইনক্লুড করার আমরা পক্ষে। 2/3 অ্যাগেইন ফর দি মৌলিক বিষয় গণভোট। আর আপার হাউস যখন হবে, আপার হাউসে আমরা চাই 2/3 সাপোর্ট নিয়েই এটা হবে, এবং যেহেতু গণভোট একবার এসে গেছে তাহলে ওই একইটা এখানে কভার করবে, আর নতুন করে মেনশন করার দরকার নেই। 3 নম্বর যেটা, সেটা হচ্ছে নারী আসনের ব্যাপার। আমরা গতকাল আপনাদেরকে বলেছিলাম যে নারী আসন 100তে উন্নীত হোক, এ ব্যাপারে বাংলাদেশ জামাত ইসলামী একমত। প্রক্রিয়ার ব্যাপারে আমাদের ডিফারেন্স আছে। আমরা বলেছি নারী আসনটাতে এবং নারীরাই ভোট দিয়ে হবে, এরকম একটা প্রস্তাব আছে। আমরা বলেছি আমরা একমত আছি, তবে এটা পিআর পদ্ধতিতে, প্রপোর্শনাল রিপ্রেজেন্টেটিভ পদ্ধতিতে যদি হয় তাহলে এখানে তাদের জন্য এটা সহজতর হবে এবং ভোটার যারা আছে তাদের জন্য সহজতর হবে। সুতরাং আমরা স্ট্যান্ডিং আছি, এটা আলোচনা হয়নি, বিরতির পরে হয়তো সে বিষয়ে আলোচনা হইতে পারে। আমরা আমাদের মতের সাথে একমত আছি। শুধু আমরা নই, আর অনেকগুলো দলেই চাচ্ছে নারী 100 আসন প্লাস পিআর সিস্টেম। থ্যাংক ইউ ভেরি মাচ। যেখানে আছে সেই পর্যায়ে এই যে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ আসলে কি হবে কিনা শেষ পর্যন্ত আমরা তো মনে করি আজকের ওপিনিয়নে তো এটা মনে হয়েছে যে এটা হবে। আমরা আশাবাদী হবে না, কারণ একমত তো হচ্ছেন না, কারণ কিভাবে হবে, পিআর পদ্ধতিতে হবে নাকি আগের পিআর পদ্ধতিতে না আগের পদ্ধতিতে? আগের পদ্ধতি মানে আগে তো ছিল না, সংসদ মেম্বারদের ভোটে হবে। সেক্ষেত্রে অনেক যুক্তি নেগেট করা হয়েছে যে তাইলে আপার হাউসের মানে কি, এটাই তো আবার ডাবলিং, এটাই রেপ্লিকা, এটাই সেম রিপ্রেজেন্টেশন, এটাই সেম সেন্টিমেন্ট, এটাই সেম ডিসিশন। তো তাহলে যদি সব সেম হয় তাহলে দরকার কি, এটা আমি বলতে চাই না। তাহলে নো ইফেক্টিভ চেঞ্জ। এই জন্য মোর দেন 2/3 রাজি হয়েছে পিআরে, আমরা আশা করি হবে। আর একটা মৌলিক কথা বলি, আপনার যে মৌলিক প্রশ্নটা করেছেন, ঐকমত্য মানে যদি এই হয় 100 ভাগ 99 ভাগ নয়, তাহলে এই ঐকমত্য এত পার্টির ভিতরে হওয়া সম্ভব না। সারা ওয়ার্ল্ডে অ্যাকসেপ্টেড ডিসিশনের ক্ষেত্রে হচ্ছে মেজরিটি, আর কোন ক্ষেত্রে হচ্ছে 2/3। এর উপরে কোনো সারা দুনিয়ায় কোনো বিষয়ে, ইভেন এই কনস্টিটিউশন ছাড়া সহ 2-1টি দেশে কনস্টিটিউশনে 3/4 আছে, বাট মোস্ট অফ দি কান্ট্রিজ 2/3। তো এর চেয়ে কোনো বিকল্প রাস্তা নাই। আমি আশা করি কমিশন যদি 100% ঐক্যমত্যে কাউকে করতে না পারেন, কেউ তো ইন্টেনশনালিও হবে না, কারণ আমি চাই না, তা আমি এক হব কেন, যত যুক্তি থাকুক, ঠিক আছে। সেক্ষেত্রে আমি মনে করি ওয়ার্ল্ড যে স্ট্যান্ডার্ড আছে ফর টেকিং ডিসিশন, দে হ্যাভ টু ফলো ইট, তারা এটাকে ফলো করবেন। তো নাহলে তার কিছু হইল না। আমাদেরকে একজন নাকি বলছিল খাওয়া দাওয়া ছাড়া কিছু নেই, তো এটা হবে। কিন্তু আমরা যে সময়টা দিলাম প্রতিদিন 5 ঘন্টা 6 ঘন্টা, আপনারা, আমি তো বলছি আমি এতিমের মতো দাঁড়ায় থাকি লাইনে চান্স পাওয়ার জন্য, তা আপনারা বলছেন যে না এতিম না, তা আমি এটা বলতে পারি তীর্থের কাকের মতো যে আপনারা অপেক্ষা করেন, কারণ আপনাদেরকে এতিম বলার সাহস কি আমার আছে? তো এই সবই তো ভেস্তে চলে যায়। কিন্তু বাংলাদেশ কি চায়? বাংলাদেশ আসলেই একটা কোয়ালিটেটিভ পরিবর্তন চায়, একটা চেঞ্জ চায়, এবং
এমন একটি সিস্টেমকে আমরা আনতে চাই যেটা আমরা বারবারই সহজ করে বলি ফেসিবাদ যেন ফিরে না আসে। তো ফেসিবাদ ফিরে না আসতে হলে যেসব ফাঁকগুলো আছে, তারপরে ছিদ্র আছে, ছিদ্রকে তো আপনার বন্ধ করতে হবে। আপনি যদি ছিদ্র ছোটও রাখেন, এই ছোট ছিদ্র অনেক সময় বড় হয়ে যায় না। তো সেই জন্য আমি মিটিংও বলেছিলাম যে এখানে দোঁড়া সাপও ঢুকতে পারে, বিষধর সাপও ঢুকতে পারে, সুতরাং ছিদ্র রাখা যাবে না। অ্যান্ড উই হ্যাভ বিন ট্রাইং ফর দ্যাট। আপনারা কোঅপারেট করছেন, এইভাবে যে মানুষকে জানাচ্ছেন আপনারা, দের ইজ এ সাইকোলজিক্যাল প্রেশার। যারা এই সংস্কারের বিরুদ্ধে থাকবে তাদের জন্য আমাদের ভাইরা অপেক্ষা করছে। আমি জি আগে যেগুলা ডিসিশনের এখনো ফাইনাল হয়নি, আমরা তো অনেকগুলা সেমিফাইনাল খেলা হয়ে গেছে, ফাইনালের খেলাটা বাকি আছে। এরকম অনেক সাবজেক্ট ইম্পর্টেন্ট আছে, সেগুলো আরেকবার আলোচনা হবে। যে বিষয়ে আমি বলেছি আফার হাউস, নারী, এগুলো কিন্তু আলোচনা হয়েছে, এখন এটাকে ফাইনাল স্টেজে। তো আজকে যে ডিসিশনটা হয়েছে যে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের পিআর অর পিআর নয়, এরকম আলোচনাটা চলে রোববার সিদ্ধান্ত হিসেবে এই ব্যাপারে চূড়ান্ত রায় দেবে। আর বাকিগুলো যদি এরকম আস্তে আস্তে এইভাবে থাকতে থাকে, কমিশন উইল টেক সাম ডিসিশন। থ্যাংক ইউ ভেরি মাচ। যে 2/3 রাজি হয়েছে, ওই 2/3 কত শতাংশ ভোট আছে? আপনি বলছেন যে 2/3 দল এখানে রাজি হয়েছে, ওই 2/3 কত শতাংশ ভোট আছে? আচ্ছা, না, জাতীয় সনদ সম্পর্কে আলোচনা হয় নাই, কারণ এই সমস্ত সংস্কারটা ফাইনাল হলেই তো এগুলো ইনক্লুড করে জাতীয় সনদ হবে। ঠিক আছে, এটা হয়নি। ভাই যেটা বলেছেন কত পার্সেন্ট, আচ্ছা কত পার্সেন্টটা তো একজাক্টলি বলা ইজি না, কারণ এটা তো কোনো রেকর্ড আগে হয়নি। তবে এটা আমি নির্দ্বিধায় বলতে পারি, ইট ইজ মোর দেন 50% অফ দি টোটাল পপুলেশন। আমি একটু শর্ট ওইটা না, বিষয় হচ্ছে যে কোন দল বলছে তারা বেশি মানুষকে রিপ্রেজেন্ট করে, আবার এখানে অনেক দল আছে যে আপনার খুব বেশি মানে খুব বেশি মানুষকে রিপ্রেজেন্ট করে না। সেই ক্ষেত্রে দলের সংখ্যা মানে গুরুত্বপূর্ণ নাকি মানুষের কোন দল রিপ্রেজেন্ট করে সেটা গুরুত্বপূর্ণ? না, আমি দুটাকেই ইকুয়ালি গুরুত্বপূর্ণ মনে করি। প্রথম গুরুত্বপূর্ণ, যেহেতু সকল যাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে তারা এখানে একটা স্টেকস, দাওয়াত ঠিক মতো হয়েছে কিনা, বড় ছোট বেশি হয়েছে কিনা এই আলোচনা আমরা পরে করবো, কিন্তু যেহেতু দাওয়াত দেওয়া হয়েছে এখানে প্রত্যেকটি দলেরই একটা স্টেক আছে, নাম্বার 1। আর নাম্বার 2, যারা এখানে প্রতিনিধিত্ব করছেন প্রত্যেকটি দল যেহেতু ইকুয়াল পাবলিককে রিপ্রেজেন্ট করে না, সেক্ষেত্রে এটা একটা কনসিডারেশনের বিষয়। তো দুটাকে যোগ করলে আমার কাছে যেটার প্রতিমান হয়েছে, মেজরিটি জনগণের প্রতিনিধিত্বমূলক যে দলগুলো আছে তার ভিতরে বেশি সংখ্যক দলেই পিআর পদ্ধতিকেই সাপোর্ট দিচ্ছে। শুধু এক লাইনে ব্যাখ্যা দিতে চাই, বাংলাদেশের ধরুন এখন যদি জনসমর্থনের দিক থেকে আপনি 5-6টা দলকে ধরেন, বিএনপিকে ধরেন, এনসিপিকে ধরেন, চরমনায় ফিরসাদদেরকে ধরেন, অন্য সকল ইসলামী দলগুলোকে ধরেন, এরপরে আমাদের ভিপি সাহেবকে যদি ধরেন, ভিপি নূরকে ধরেন, এর ভিতরে একটি দল ছাড়া আমরা সকলেই পিআর সিস্টেমের সাথে আছি। 32টার অ্যানালাইসিস আমি দিলাম না, আমরা পিআর এর পক্ষে আছি। চরমনাই পীর সাহেবেরা পিআর এর পক্ষে আছে, এনসিপি পিআর এর পক্ষে আছে, খেলাফত মজলিস পিআর এর পক্ষে আছে, ভিপি নূরের যে দল তারা পিআর এর পক্ষে আছে। আর বাকিগুলোর হিসাব আমি এত দিতে চাই না, কারণ আমার ক্লিয়ার ধারণা নাই। থ্যাংক ইউ ভেরি মাচ।